আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। এই সবাই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। দেখেন আমরা সামনে আগাই। আর দেখতে দেখতে কিন্তু সময় চলে যায়। তোমাদের কাছে মনে হয় না যে সেই দিন শুরু করছিলাম এই প্রোগ্রামটা? আজকে দেখো 7 নম্বর লেকচার। আজকে 7, কালকে 8, তারপরের পরশু দিন হচ্ছে 9। সো খুব বেশি কিন্তু বাকি নেই, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে। যেমন আমাকে আকিল আহনাফ, ওকে, সালাম দিছে। জান্নাতুল মাওয়া, তারপরে হচ্ছে আখি, তারপর হচ্ছে কি নাম, সাবিরা। তো তোমাদের প্রতিদিনের মতো যে কাজটা সবার আগে করতে বলি সেই কাজটা সবাই করে ফেলো। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও। আর যে বন্ধুরা আছে যারা একটু কম সিরিয়াস, যারা আসলে তোমাদের মতো ক্লাসের জন্য বসে থাকে না, ওদেরকে একটু জানিয়ে দাও যে বাবারা চলে আস, ক্লাস শুরু হয়ে গেছে। আখি, শেতাব, তারপরে হচ্ছে খাদিজা, ইমা, তারপরে হচ্ছে তাশরিফ। ওকে, সবাইকে একটু ডেকে নিয়ে আসো। আর এই তোমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আছো না? অবশ্যই আছো। মানে তোমাদের যে রেসপেক্টিভ গ্রুপগুলো আছে, স্কুলের গ্রুপ বা নতুন কলেজে যে উঠছো কলেজের গ্রুপ, মানে সোজা কথা তোমাদের ব্যাচমেট যারা যেখানে আছে ওদেরকে একটু জানাই দাও না ভাই। মানে আম, বেশি মানুষ উপকৃত হোক, কারো তো ক্ষতি নাই। আর এগুলো তো একেবারে হচ্ছে টু দ্য পয়েন্ট। একেবারে আমরা টপিকে যাচ্ছি না, বেসিক জিনিস শিখছি, ফান জিনিস শিখছি। যত বেশি মানুষ শিখবে তত বেশি মজা, জিনিসটাই তো এরকম। আমাকে বাসিরা খাতুন বলছে কেমন আছেন ভাই, ভালো আছি। সাব্বির দানুশ বলছে জি ভাই, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। মনে হচ্ছে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিছি। হ্যাঁ, এভাবেই তো সময়টা চলে যায়। এটা হচ্ছে আমি সেদিন শিখর ক্লাসেও বলছিলাম যে সময় খুব তাড়াতাড়ি যায়। তুমি যদি প্রতিটি সময়কে কাউন্ট করো, প্রতিটা দিনকে কাউন্ট করো, তাহলে সময় আস্তে আস্তে যাবে। কিন্তু যদি হেলায় ফেলায় দিন যায়, যদি হেয়ালি করে দিন কাটাও, তাহলে সময় খুব তাড়াতাড়ি চলে যাবে। এবং কখন যে যাবে তুমি নিজেও টের পাবা না। খুবই মনে হবে যে সেই দিন এসএসসি পরীক্ষা দিছি, সেই দিন কলেজে উঠছি, সেই দিন হচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষা হইলো। মানে এভাবেই কিন্তু যায়। আমার কথা বিশ্বাস না হইলে যারা 24 ব্যাচ, 25 ব্যাচ বা 23 ব্যাচের আছে, যদি কারো বাসায় বড় ভাইয়া আপু থেকে থাকে, একটু জিজ্ঞেস করেই নিও যে আসলে এইচএসসি পরীক্ষার সময়গুলো কেন এত তাড়াতাড়ি যায়। কারণ আমরা অনেক সময় উদাসীন থাকি, সময় জ্ঞানটা মাথায় থাকে না। তো আমরা আসলে আমাদের এই প্রোগ্রামটাতে কি করার চেষ্টা করছি, অনেকে পরে জয়েন করছে তাদেরকে বলে দিচ্ছি যে এসএসসি আর এইচএসসি এর মাঝখানে যে একটা গ্যাপ থাকে, কন্টেন্ট লেভেলের গ্যাপ, সেই গ্যাপটা আসলে আমরা এখানে পূরণ করে দিচ্ছি। সো পুরো কেমিস্ট্রি বইয়ের 10 থেকে 12টা টপিক আমরা সিলেক্ট করছি, যে টপিকগুলো এসএসসি এইচএসসি এর মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করবে। এবং কলেজে গিয়ে কোনো একটা টপিক একটা স্টুডেন্ট হুট করে দেখলে তো বুঝতে কষ্ট হয়, প্রসেস করতে কষ্ট হয়। সেটা যেন না হয় তার জন্য আমরা এখানে তোমাদের জন্য 10-12টা ক্লাস করব, যেন আমাদের এসএসসি আর এইচএসসির মধ্যে গ্যাপটা পূরণ হয়ে যায়। সাবেরা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাকিব বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল মামা বলছে হ্যাঁ ভাইয়া, অনেক তাড়াতাড়ি চলে গেল। তুমি যত বড় হবা বছর তত তাড়াতাড়ি যাবে। দেখবা ছোটবেলায় একটা ঈদের পর আরেকটা ঈদ আসতে অনেক সময় লাগতো। আর যত বড় হইতেছি মনে হইতেছে ঈদগুলো তাড়াতাড়ি যাচ্ছে। বা এই যে পহেলা বৈশাখগুলো তাড়াতাড়ি আসে, বা জানুয়ারি মাস খুব তাড়াতাড়ি আসে। যত বড় হবা তত সময় তাড়াতাড়ি যাবে। মানে এটাই আসলে নিয়ম। কারণ বড় হইলে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের মন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তুমি যত বেশি কাজে ব্যস্ত থাকবা সময় তত তাড়াতাড়ি যায়। জেবা বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে ইসমা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাতের আঙ্গুল দিয়ে দিন গুনতাম কবে ঈদ আসবে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি আসবে ঈদ। ওকে, তো সবার জন্য কাজ হচ্ছে সবাই সবার রেসপেক্টিভ গ্রুপগুলোতে টাইমলাইনে ভিডিওটা একটু শেয়ার করে দিও যেন বেশি মানুষ জানতে পারে। যেটা সবসময় বলি, তোমরাই আসলে আমার মেসেঞ্জার, তোমরাই আসলে আমার বার্তাবাহক। তোমরা যদি মানুষের কাছে আমার কথা না বলো, আমাদের কথা না বলো, তাহলে মানুষ কিন্তু জানবে না। মানে এই কাজটা আসলে তোমাদের, এই দায়িত্বটা আসলে তোমাদের। তো লাস্ট ক্লাসে আমরা পর্যায় সারণী পড়ছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে পর্যায় সারণীর ওই প্র্যাকটিসগুলো তোমাদের খুব মজা লাগছে। যে হচ্ছে অনেক প্র্যাকটিস তো আমরা সলভ, অনেক প্রবলেম সলভ করছি। আমাকে অহনা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শেতাব বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ শেতাব। শেতাব খুব অ্যাক্টিভ মানুষ, শেতাবকে আমার খুব ভালো লাগে। মানে শেতাব এত সুন্দর করে নোট টোট করে। ও ডিজাইনের কাজ, তারপরে হচ্ছে এইগুলোর কাজ খুব ভালো পারে। এমডি আফনান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিক হাসান সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো আমরা একটু শুরু করে দিই। বর্ণালী,
বর্ণালী। আচ্ছা, অনেক মোটা হয়ে গেছে এটা। তোমরা কি জানো যে বর্ণালীকে ইংলিশে কি বলে? বর্ণালী বানানে কিন্তু মূর্ধন্য ন। মূর্ধন্য ন কেন হয়? তোমরা ছোটবেলায় পড়ছো নত্যবিধানের মধ্যে। রি র স এরপরে মূর্ধন্য ন হয়। সো এখানে রি র স বা রেফ, সো তারপরে হচ্ছে মূর্ধন্য ন হবে, খুবই স্বাভাবিক। এখন এটাকে ইংলিশে বলা হয় স্পেকট্রাম। হ্যাঁ, গুড, আকিল বলছে। সো স্পেকট্রাম বলা হয়, SPEC, স্পেকট্রাম। এখন দেখো, এই যে আমরা বর্ণালী দেখলাম, বর্ণালী মানে কি? বর্ণ যোগ আলী, যদি সন্ধি বিচ্ছেদ করি। বর্ণ মানে রং, আলী মানে হচ্ছে অনেকগুলো রং। সো অনেকগুলো রং যখন একসঙ্গে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বর্ণালী বলি। তো এখানে রঙের খেলাধুলাই হবে আসলে। তো তোমাদের বইয়ে আসলে অনেক জিনিসপত্র আছে, এই অনেক জিনিসপত্র আমরা কলেজে উঠে পড়বো। কিন্তু আমি তোমাকে এখানে এইটুকু হেল্প করে দিব যেন কলেজে গিয়ে বর্ণালী যখন বলবে, এবং এটা হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। সাব্বির আনাস একটা প্রশ্ন করছে, HSC 26 তোমাদের কি কি বলবো, শুরু থেকে সিরিয়াস থাকবা? ও আচ্ছা, সাব্বির হচ্ছে সম্ভবত তোমাদের সিনিয়র ব্যাচ। সো আমরা একটু বড় ভাইয়ের উপদেশটা একটু পড়ি। তোমাদেরকে কি বলবো, শুরু থেকে সিরিয়াস থাকবা, টাইম ওয়েস্ট করো না। আমি সিরিয়াস আমি সিরিয়াসও ছিলাম, ধরে রাখতে পারি না, রেজাল্ট খুব বেশি ভালো হচ্ছে না। এফবি চ্যাটে বেশি টাইম নষ্ট করছি, তাই এসব ডিস্ট্র্যাক্ট হবা না। টপিকের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবো, দোয়া রাখি, সবাই বেস্ট অফ লাক। আচ্ছা, এই যে সাব্বিরের একটা ভালো পরামর্শ দেখো, মানে বুদ্ধিমানরা আসলে অন্যের ভুল থেকে শিখে, আর নর্মাল মানুষ নিজের ভুল থেকে শেখে, আর বোকারা অন্যের ভুল থেকেও শেখে না, নিজের ভুল থেকেও শেখে না। তো সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ যে সাব্বির এখানে এসে এই কমেন্টটা করছে। এই কমেন্টটা কিছু মানুষকে হইলেও সচেতন করবে। এই যে সাব্বিরের যে অভিজ্ঞতাটা শেয়ার করলো, যে ও শুরু থেকে সিরিয়াস ছিল, কিছুদিন পরে ধরে রাখতে পারে নাই, এবং সেটার জন্য ওর অনুশোচনা হয়। এরকম অনেক সাব্বিরের মতো অনেক মানুষ আছে। সো পরে গিয়ে হয়তোবা মানে ওই ঠিকই তুমি খাওয়া দাওয়া করবা, কিন্তু 10 দিনের খাবার 2 দিনে খাইতে হবে, কি দরকার আছে? তার থেকে তুমি যদি শুরু থেকে, এই যে আমি তোমাদেরকে যে পড়াটা পড়াইতেছি বা যে ক্লাসগুলো নিচ্ছি, আমি গ্যারান্টি দিতে পারি এই ক্লাস তোমার বাসায় শেষ করতে খুব বেশি প্যারা খেতে হয় না। আমি বই পড়তে বলি না তো, আমি শুধু আমার লেকচারগুলো দেখতে বলি। সো এই ক্লাসগুলো রেগুলার শেষ করেও দেখবা কোনো প্যারা নাই। তুমি যেখানেই যে প্ল্যাটফর্মে যে কোর্সে থাকো না কেন, জাস্ট ডেইলির পড়াটা ডেইলি পড়ো, দেখবা কোনো প্যারা হবে না। কিন্তু জমায় রাখো, আজকের পড়াটা পড়ো না, কালকেরটা পড়ো না, এভাবেই কিন্তু পিছায় যাবা। মানে সিরিয়াসনেস না, এই সিরিয়াসনেস যে না, এটা তো একদিনে হয় না। মানে যে পিছাচ্ছে সে যদি টের পায় তো আমি পিছাচ্ছি, সে কিন্তু আসলে পিছাতো না। মানুষ আস্তে 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 করে পিছায়, এবং এই যে আস্তে আস্তে যে পিছায়, সে আস্তে আস্তে পিছানোর সময় সে টের পায় না। সে পিছানোর পরে গিয়ে টের পায়, আয় হায় এখন কি হইলো, আমি এখন কি করব। সো আমাদের এই অনুশোচনা যেন না হয়, এই অনুশোচনা যেন হচ্ছে ওই 1 বছর পরে গিয়ে না হয়, এইটা আমরা সবাই চাই। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কাইন্ডলি এফবি সাবজেক্ট শেলগুলার অরবিটালটা একটু বলে, এফ সাবশেলগুলোর অরবিটালগুলো একটু বলে দিয়েন। আচ্ছা, এটা একাডেমিক কোর্সে বলবো না। তারপরে হচ্ছে ভাই আপনার নাম্বারটি দেন। মোহাম্মদ সাকিব, সাকিব তোমার জায়গায় আমি থাকলে কারো পার্সোনাল নাম্বার এরকম পাবলিকলি চাইতাম না, তাকে ইনবক্সে নক দিয়ে কারণটা জিজ্ঞেস করে তারপরে তার পার্সোনাল নাম্বারটা চাইতাম, পাবলিক প্লেসে আমি চাইতাম না। সাব্বির বুঝতে পারছি যে নাম্বার চাচ্ছ বারবার। মোহাম্মদ সাকিব, এগুলো কার্টেসি, বুঝছো, এগুলো কার্টেসি। এভাবে পাবলিকলি কারো নাম্বার চেতে হয় না। আমি তোমাকে নাম্বার দিব, ধরো ধরো আমি চাই না যে বাকিরা আমার নাম্বারটা পাক, বা বাকিদের আমার নাম্বার দরকার হোক, সো আমি কেন তাকে এরকম পাবলিকলি লাইভের কমেন্টে নাম্বার চাইবো? ওকে, সো বর্ণালী, বর্ণালী মানে হচ্ছে স্পেকট্রাম। সাকিব, থ্যাংক ইউ ভাইয়া এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য, কারণ এতে অনেক মানুষ সচেতন হবে। সো বর্ণালী মানে হচ্ছে স্পেকট্রাম। আমরা রং নিয়ে কথা বলবো, রং নিয়ে হচ্ছে আমরা কাজ করব এখন। সো প্রথমে বলি হইতেছে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। অনেক সময় আমরা বলি যে আমার প্রিয় রং সাদা, বা অনেকে তোমরা বলো যে আমার প্রিয় রং হচ্ছে কালো। তো আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, একটু বলো কার প্রিয় রং কোনটা? কোয়েশ্চেন হচ্ছে কার প্রিয় রং কোনটা? আচ্ছা, আকিল বলছে ওর প্রিয় রং হচ্ছে ব্লু। ওকে, আচ্ছা আমি আকিলের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আকিল, ব্লু বাংলা বলো, মানে ব্লুকে বাংলায় কি বলে? আসিয়া জিম বলছে হচ্ছে হোয়াইট, তারপরে হচ্ছে ইসমা বলছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, তারপরে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, পিঙ্ক, গ্রিন, পার্পল, ইয়েলো,
তারপরে হচ্ছে ব্ল্যাক, লিমন বলছে ব্ল্যাক, জান্নাত বলছে ব্ল্যাক, নাইম বলছে ব্ল্যাক, তারপরে হচ্ছে মাওয়া বলছে ব্ল্যাক, আকিল আকিল বলছে ব্লুর বাংলা হচ্ছে নীল। আচ্ছা, তারপর হচ্ছে এ এস সিনহা বলছে স্কাই ব্লু। তারপরে হচ্ছে ওকে, একজন বলছে সাদিয়া আক্তার বলছে সাদা। তারপর সাবেরা বলছে কালো। সামিরা জান্নাত বলছে পিঙ্ক। আয়শা আফরিন বলছে ব্লু। আচ্ছা, অনেকে অনেক রং বলতেছো। এই যে তোমরা, ঠিক আছে, অনেকে কারো ব্ল্যাক, কারো হোয়াইট, কারো ব্লু। ব্লু সব থেকে বেশি পাইতেছি। যদি বলি আমারও প্রিয় রং হচ্ছে নীল, মানে আমি নীল রঙকে খুব পছন্দ করি। যদিও নীল হচ্ছে বেদনার রং, বাট তারপরও নীল রংটা আমার কাছে কেন জানি খুব ডিসেন্ট লাগে। আমার ম্যাক্সিমাম জিনিস হচ্ছে নীল, ম্যাক্সিমাম জিনিস। ইভেন আমি যে টি শার্টটা পরে আছি সেটাও কাইন্ড অফ নীল। আমার ঘড়ির যে ইয়াটা কি বলে, রিস্ট ব্যান্ড যেটা, সেটাও হচ্ছে নীল। আমার, না, আমার ফোনের ইয়েটা নীল না। তো কথা হচ্ছে, এই যে আমরা অনেকে বললাম না আমাদের প্রিয় রং সাদা। যারা বলতেছো যে আমার প্রিয় রং সাদা, বিশ্বাস করো ভাই, তোমার আসলে প্রিয় রং একটা না। সাদা কোনো রং না। তুমি যদি সায়েন্সের ভাষায় বলো তাহলে সাদা কোনো রং না। আবার যারা বলতেছো যে আমাদের প্রিয় রং হচ্ছে কালো, কালো আসলে কোনো রং না। তোমরা জানো যে আমরা জানি রং হচ্ছে সাতটা: বেনি, আসহ, কলা। সো এই যে বেনি, আসহ, কলা, এই বেনি, আসহ, কলা যখন একসাথে মিলে তখন সেটা সাদা রং হয়। যখন কোনোটা থাকে না তখন সেটা আমরা কালো বলি। আচ্ছা, আলিফ রোজ, থ্যাংক ইউ ভাইয়া। আর অনেকে এইচএসসি তে একাডেমিক এন্ড অ্যাডমিশন প্রিপারেশন একসাথে চালাইতে বলে। কিভাবে একসাথে চালাবো যদি একটু গাইডলাইন দিতেন। আমার সঙ্গে থাকো, আমি বলে দিব না। সো বেনি, আসহ, কলা আমি একটু বলি। বে, তারপরে হচ্ছে নি, বেনি, তারপর হচ্ছে আ, শো, আশো, আসহ কলা, আসহ কলা। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এই হচ্ছে বেনি, আসহ, কলা, মানে ৭টা রঙের সমষ্টি, বুঝছো? বিশ্বাস করো ভাই, এটাকে ইংলিশে বলা হয় ভিভগিওর। ভি, তারপরে হতেছে আই, বি, জি, ওয়াই, ও আর, ভিভগিওর। যারা বাংলা ভার্সনের আছো তারা আসলে ভিভগিওরে অভ্যস্ত না, আবার যারা ইংলিশ ভার্সনে আছো তারা বেনি, আসহ, কলাতে অভ্যস্ত না। এই জন্য আমি দুইটাই লিখে দিলাম। এখন এই যে যারা বলতেছে আমার প্রিয় রং সাদা, বিশ্বাস করো ভাই, এই সবগুলো রং যখন একসঙ্গে থাকে, এই সবগুলো রং যখন একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা বলি হইতেছে সাদা রং। আচ্ছা, আমাকে মোহাম্মদ সাকিব বলছে ভাইয়া আমার একটুও কোর্সে ভর্তি হওয়া লাগতো, এখন কি করতে পারি? তোমার কি কোর্সে ভর্তি হইতো? আচ্ছা, সাদিয়া বলছে ভাইয়া আমি আগের লেকচার মাত্র একটা করেছি, আমি কি আজকের ক্লাসটা করলে বুঝতে পারবো? হ্যাঁ, বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে কোনো লেকচারের সাথে কোনো লেকচারের মিল নেই আসলে। তবে আমিও বলবো যে সবগুলো লেকচার সময় করে, সুযোগ করে অবশ্যই দেখে নিবা, ফেলায় রেখো না। সাব্বির বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আজ এমবি ফুরিয়ে গেছে বলে ক্লাস করতে পারতেছি না। এই এমবি ম্যানেজ করো। ঠিকই তো হচ্ছে, ক্রাশের সাথে কথা বলতে গেলে এগুলো ম্যানেজ করে ফেলো, বা গেম খেলতে গেলে ম্যানেজ হয়ে যায়, কিন্তু হইতেছে অন্য সময় কেন ম্যানেজ হয় না? এখন দেখো, বেনি, আসহ, কলা, যখন সবগুলো রং একসঙ্গে থাকে, ধরো এই সবগুলো রং একসঙ্গে মিশলো, যদি সবগুলো রং একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা সাদা রং বলি। তো যারা বলতেছে যে আমার প্রিয় রং সাদা, টেকনিক্যালি তাদের আসলে স্পেসিফিক কোনো রং পছন্দ না, সবগুলো রং তাদের পছন্দ। আর যখন এই কোনো রংটা একসঙ্গে না থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হতেছে কালো। এবার একটু কথা আছে, সেটা হতেছে যে আচ্ছা, আসিয়া বলছে আমার ছোট বোন আপনারে দেখে বলছে এত ছোট মানুষ তোমাদের কি পড়ায়? আহারে, ওদেরকে বলো যে তোমাদেরকে কহ পড়াইতেছে। ভাইয়া আমার আহ, ভাইয়া আমার একটুও কোর্সে ভর্তি হওয়া লাগতো। তোমার কথা বোঝা যায় না রে ব্রো, কথা বুঝাই বলো, ঠিকঠাক মতো বলো। তো সবগুলো রং যখন একসঙ্গে থাকে তখন সেটাকে সাদা বলা হয়, যখন কোনো রং না থাকে সেটাকে কালো বলা হয়। অনেকবার বলে ফেলছি। এবার একটু কথা আছে, সেটা হতেছে এই যে তোমরা অনেকে বলতেছো না যে ব্লু, অনেকে বলতেছো ব্লু মানে হচ্ছে নীল। না রে বাবা, ব্লু মানে কিন্তু নীল না। ব্লু মানে হচ্ছে আকাশী। দেখো এই যে বি এর নিচে কিন্তু আ পড়ে, সো ব্লু মানে হচ্ছে আকাশী। আকাশী বানানের রস্বইকার হবে, কারণ আকাশটা আসলে বিদেশি শব্দ, ফার্সি শব্দ। আর বাংলা বানানের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি শব্দে ফার্সি ইয়া হয় না, দীর্ঘইকার বা কি বলে, মূর্ধন্য না মূর্ধন্য সহ হয় না। আর আই মানে হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো মানে হইতেছে আসলে নীল। এবার অনেকের মনে হইতেছে মাই হোল লাইফ ওয়াজ এ লাই, তাই না? আমি জানি তুমি সারা জীবন শিখে আসছো ব্লু মানে নীল, সারা জীবন শিখে আসছো ব্লু মানে নীল, ওটা ভুল শিখে আসছো।
যদি কেউ ইয়া দেখো, ইয়া ডিকশনারি দেখো, দেখবা ব্লু মানে লেখা আছে হইতেছে হালকা নীল। ব্লু মানে হালকা নীল বুঝে, আমি যেটা পড়ে আছি সেটা হচ্ছে ব্লু। আর ইন্ডিগো মানে হইতেছে গাঢ় নীল। কিন্তু অনেক জায়গায় ভুল লেখা আছে, বা তোমরা অনেকে ছোটবেলায় ভুল শিখে আসছো। তো সবাই একটু আমাকে বলো, কে কে ভুল শিখে আসছিলা? কে কে জানতা ইন্ডিগো মানে হইতেছে আকাশী আর ব্লু মানে হচ্ছে নীল? কে কে ভুল শিখে আসছিলা একটু কমেন্ট করো তো। অনেকেই ভুল শিখে আসছিল আমি জানি। তো আবারও বলতেছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটর সার্চ, ক্যালকুলেটর বলতেছি, ডিকশনারি সার্চ করো। সার্চ করে তুমি দেখবা যে লেখা আছে ব্লু মানে হচ্ছে আকাশী নীল, হালকা নীল, আর ইন্ডিগো মানে নীল, গাঢ় নীল। তো আমি তারপর একটু বলে দেই যে এটা আসলে হচ্ছে আকাশী মানে হচ্ছে লাইট, বুঝছো? আর এটা হচ্ছে একটু ডার্ক হবে। আচ্ছা, অনেকে ভুল শিখে আসছে। এরপরে তোমাদেরকে আরেকটা ধরাই দেই। আচ্ছা, সবাই কি নীল দর্পণ এটার নাম শুনছো? নীল দর্পণ, বলতো নীল দর্পণ কিসের নাম? আজকে শুনলাম, আচ্ছা অনেকে আজকে শুনছে। নীল দর্পণ হচ্ছে এটা নাটকের নাম। নীল দর্পণ নাটকটা 1860 সালে প্রকাশিত হয়েছিল, বুঝছো? লিখছিল কে? দীনবন্ধু মিত্র। এবং দীনবন্ধু মিত্র কিসের প্রেক্ষাপটে নীল দর্পণ নাটকটা লিখছিল? যে ইংরেজরা ওদের ইন্ডাস্ট্রির জন্য নীল দরকার হইতো, ব্লু দরকার হইতো, বুঝছো? তো সেই ব্লু প্রথমে হইতেছে বাংলাদেশে চাষ করাইতো, আমাদের এই কুষ্টিয়া, খুলনা ওই অঞ্চলে। তো ওইখানে প্রথম দিকে কিন্তু চাষিদেরকে অনেক লাভ দিত, অনেক প্রণোদনা দিত, মানে সাবসিডারি দিত, টাকা পয়সা দিত, যে তোমরা যদি জমিতে নীল চাষ করো তাহলে তোমাদেরকে আমরা টাকা পয়সা দিব। তো চাষিরা আসলে হচ্ছে খুব আগ্রহ নিয়ে প্রথম দিকে নীল তিল চাষ করতো, ব্লু চাষ করতো আর কি। তারপরে একটা সময় গিয়ে দেখা গেল যে চাষিদের উপরে জুলুম চালানো হইতো, যে তোমাকে নীল চাষ করতেই হবে। কারণ তখন ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লব মানে কি, অনেক কারখানা তৈরি হইতেছে, প্রচুর পরিমাণ ব্লু দরকার হচ্ছে বা নীল দরকার হচ্ছে। সো চাষের জন্য আরো বেশি পরিমাণ হইতেছে প্রেসার দিত। সো ওই প্রেসারের এগেইনস্টে দীনবন্ধু মিত্র 1860 সালে এই নাটকটা হচ্ছে রচনা করেন, এবং এটা হচ্ছে মঞ্চায়িত করা হয়। এই নাটক দেখতে এসে খুব সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি হইতেছে প্রমথ চৌধুরী নাকি কি বলে মাইকেল মধুসূদন দত্ত, কেউ একজন হচ্ছে জুতা ছুঁড়ে মারছিল। তো কে আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে হচ্ছে এইটার যে ইংলিশে ট্রান্সলেট করে, এইটাকে ইংলিশে ট্রান্সলেট করে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং সেইটার ইংলিশ নামটা হচ্ছে এইটা, ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। মানে এটার যে ইংলিশ ভার্সনটা আছে সেই বইটার নাম হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, লিখছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ট্রান্সলেট করছে। এখন দেখো সেইখানে নীলের ইংলিশ কিন্তু উনি করে নাই, ব্লু করে নাই, সে ঠিকই ইন্ডিগো লিখছে, যা অনেক কথাবার্তা বলে ফেলছে। মেইনলি আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ব্লু মানে হচ্ছে আকাশী আজকে থেকে, আর ইন্ডিগো মানে হচ্ছে নীল। সবাই কি বুঝতে পারছে এটুকু? তো যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে আমাদের 7টা রঙের সমষ্টি মিলে হচ্ছে সাদা রং হয়, সবগুলো রং থাকলে সাদা, কোনো রং না থাকলে হচ্ছে কালো। আর ব্লু মানে আকাশী, ইন্ডিগো মানে হইতেছে তোমার হইতেছে কি বলে, ইন্ডিগো মানে হচ্ছে নীল। আজকে এইটা বিসিএস কোশ্চেনে আসছে যে কে এই নাটকটা ট্রান্সলেট করছে। আরে তাই নাকি? অহ না, এটা নাকি আজকে বিসিএস পরীক্ষা হয়েছে, একটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, সেখানে নাকি এটা আসছে। আমি আমি প্রশ্ন এখনো দেখি নাই, তো আমি জানি না আসলে এটা প্রশ্ন আসছে কিনা। আসলে তো মজাই, ভালোই। ওকে, এবার আমরা একটু সামনে আগাই। সেটা হতেছে এই যে বর্ণালী, অনেকগুলো রং আমরা দেখি। তো বর্ণালী মানে হইতেছে দুই রকম হয়, বর্ণালী দুই রকম হয়, তোমাদেরকে একটু দেখাই। বর্ণালী দুই রকম, কি কি বর্ণালী? একটাকে আমরা বলি হইতেছে শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী, আরেকটাকে আমরা বলি হইতেছে বিকিরণ বর্ণালী। একটা শোষণ, একটা হচ্ছে বিকিরণ। তারা বলছে ভাই আপনি আজকে এক্সাম দেন নাই। না রে বাবা, কি জন্য এক্সাম দিব শুধু শুধু? এখন শোষণ বর্ণালী কোনটা, বিকিরণ বর্ণালী কোনটা, আমি সেটা একটু 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 করে বুঝাই দিই। সেটা হতেছে একটাকে বলা হয় এমিশন স্পেকট্রাম, যেটা বিকিরণ বর্ণালী, একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটাকে আমরা শোষণ বর্ণালী বলি। আচ্ছা,
এই যে আমি একটু দেখাই যে আমার ফোন দিয়ে দেখাই, তাছাড়া আমার এখানে আপাতত কোনো লাইট নেই। এই যে আমি ফ্ল্যাশ লাইটটা হচ্ছে অন করছি। আমি জানি সবাই হচ্ছে লাইট দেখতে পাচ্ছ যে এখানে একটা ফ্ল্যাশ লাইট জ্বলছে, তাই না? এবার আমি ধরো আমার রুমে সবগুলো লাইট বন্ধ করে দিই। এই যে আমি সবগুলো লাইট বন্ধ করে দিচ্ছি। এই যে সবগুলো লাইট বন্ধ করে দিলে তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? আসলে খুব সম্ভবত তোমরা কিছু দেখতে পাচ্ছ না, শুধু আমার হাতের লাইটটা দেখতে পাচ্ছ, আর মনে হইতেছে ভূতের মতো কিছু একটা নাড়াচাড়া করতেছে। তো সবগুলো লাইট যখন বন্ধ করে দিলাম তখন আসলে তুমি কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এই লাইটটা ঠিকই দেখতে পাচ্ছ। মানে আমার হাতের যে লাইটের সোর্স সেটা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছ। মানে মেইন কথা হইতেছে আমার এই ফোনটা তোমার চোখে যে আলো পাঠাইতেছে সেই আলোটা কিন্তু সে কারো থেকে ধার করে পাঠাই নাই, তার নিজে একটা আলোর উৎস আছে। তো যখন সে নিজে আলোর উৎস হবে তখন সেটাকে বলা হইতেছে বিকিরণ বর্ণালী। যেমন আমরা যখন সূর্যকে দেখি তখন বিকিরণ বর্ণালী দেখি, আমরা যখন কোনো স্টারকে দেখি তখন বিকিরণ বর্ণালী দেখি। সো বিকিরণ বর্ণালী মানে হইতেছে যে সে নিজেই আলোর উৎস, বুঝছো? সো তোমার ঘরে যে লাইটটা আছে সেটা, তুমি যে লাইটটা দেখছো সেটা বিকিরণ বর্ণালী, নিজেই লাইট সোর্স। এটা হচ্ছে বিকিরণ বর্ণালী। এরপর হচ্ছে শোষণ বর্ণালী কোনটা? শোষণ বর্ণালী নিয়ে কিন্তু কাহিনী আছে। আচ্ছা, সাউন্ড কই? সাউন্ড ঠিকই আছে, সবই ঠিক আছে। শোষণ বর্ণালী হইতেছে, ধরো এই যে আমার কাছে একটা লাল মগ না, ধরো একটা লাল একটা পেন্সিল কলম আছে। এখন এই কলমটা হচ্ছে আমি লাল দেখতে পারলাম, এই যে লাল আমি দেখতে পাচ্ছি। এবার আমি যদি সবগুলো লাইট বন্ধ করে দিই, তোমার কাছে কি মনে হয় যে এই কলমটা তুমি দেখতে পাবা? ধরো আমি সবগুলো লাইট বন্ধই করে দিচ্ছি, এই যে বন্ধই করে দিলাম। তো সবাই একটু দেখো তো, যদি এই যে আমার হাতে এখন হচ্ছে ফোন নাই, এখন আছে হচ্ছে একটা লাইট, আমি জানি তোমরা এই লাইটটা দেখতে, মানে আমার হাতের কলমটা দেখতে পাচ্ছ না। তো এই যে হাতের কলমটা দেখতে পাচ্ছ না মানে কি, ওর নিজের তো কোনো আলোর উৎস ছিল না, তাই না? মানে ও তো কোনো আলোর সোর্স না, ওর মধ্যে কোনো আলো নাই। তাইলে ও আসলে কি তোমার চোখে পাঠাইতেছে? তোমার চোখে কিন্তু ও আলো ধার করে পাঠাইতেছে, খেয়াল করে, বুঝো কিনা? যে ওর নিজস্ব কোনো আলো নাই, তাহলে তারপরে তো তুমি ওকে দেখতেছো। এবং আমরা ছোটবেলায় কি শিখছি, কোনো বস্তু থেকে, কোনো বস্তুকে যদি আমি দেখতে চাই তাহলে সেখান থেকে আলো আমার চোখে আসতে হবে। তাহলে এই কলমকে তুমি যে দেখতেছে, যে লাইটগুলো যে অন করে দিলে, ধরো এই যে লাইট অন করে দিলাম, এই কলমটা তুমি দেখতে পাচ্ছ। এখন এই কলমটা কেমনে তুমি দেখতে পাচ্ছ? ভাই ওর নিজের তো কোনো আলো নাই। সো ও না কারো আলোকে ধার করে তোমার চোখে পাঠাইতেছে। সো ও ধার করে মানে হইতেছে এই যে আমার রুমে অনেকগুলো লাইট জ্বলে, এই অনেকগুলো লাইটের আলো সে শোষণ করে। সো কিছু শোষণ করে, কিছু বিকিরণ করে, সেটাকে আমরা শোষণ বর্ণালী বলি। সো আগে শোষণ বর্ণালী দেখার কারণটা বুঝি, তারপরে কিভাবে দেখায়, কোন মেকানিজমে দেখায়, এটা কেন লাল দেখায় সেটা পরে বলতেছি। সো মেইন কথা হচ্ছে শোষণ বর্ণালী যখন তুমি ডিল করবা তখন মেইন কথা হচ্ছে নিজে আলোর সোর্স না। যেমন তোমার রুমে যে জামাটা আছে, তো ওইটাকে তুমি দেখো শোষণ বর্ণালী। তুমি যে এখন হচ্ছে তোমার ফর্সে তোমার নিজে রুমের পাশে ধরো একটা লাল গাজর আছে, সেই গাজরটাকে তুমি দেখো শোষণ বর্ণালীর মাধ্যমে। তোমার যে লাল শার্ট আছে বা লাল জামাটা আছে সেটাকেও তুমি দেখো শোষণ বর্ণালীর মাধ্যমে। তাহলে মেইন কথা হইতেছে, আচ্ছা আমাকে এমডি হেলাল বলছে লাইট অফ করা থাকলে হাতের লেখা সুন্দর লাগে। শোষণ বর্ণালী মানে হইতেছে নিজে আলোর উৎস না, বস্তু নিজে আলোর উৎস না আসলে। এখন আমি তো দেখাবো যে আসলে একটা বস্তু যখন শোষণ বর্ণালী দেখায় তখন সেই বস্তুকে আমরা কিভাবে দেখি। সো বেসিক শেখার আগে সবাই একটু লিখে নাও যে কমপ্লিমেন্টারি রং বা সমপূরক রং। সমপূরক রং, কমপ্লিমেন্টারি হচ্ছে কালার। আচ্ছা, রং বানানটা হচ্ছে অনেকে ভুলভাল করে, আমি একটু ঠিক করে দেই। একটা হচ্ছে র অনেশ্বর, বুঝছো? এই রং নর্মালি এই রংটা ব্যবহার করা হয় হইতেছে এটার বাংলা লিখতে গিয়ে। কোনো জিনিস যখন ভুল হয় তখন সেটা লিখতে গিয়ে আমরা রং লিখে এটা। আর যখন র এর পরে উও হয়, এই যে এইটা র উও, এটা কিন্তু উমো না, উও, এইটা হইতেছে হচ্ছে বর্ণ বা কালার, যেটাই বলি না কেন। এটা ঠিক করে নিও সবাই। এখন সমপূরক রং বলতে কি বোঝায়? সমপূরক মানে কি? একজন আরেকজনের কমপ্লিমেন্টারি, একজন আরেকজনের সাথে সম্পর্কিত, একজনের সাথে একজনের সম্পর্ক আছে।
তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে ধরো এটা আবিষ্কার করছে কি, আবিষ্কার করছে নিউটন। সমপূরক রং বের করা খুবই সহজ। এটা বৃত্ত আঁকবা, বৃত্ত এঁকে সেটারে 6 ভাগে ভাগ করবা, একদম পিৎজা যেরকম 6 ভাগে ভাগ করা থাকে না, এরকম বৃত্তরে 6 ভাগে ভাগ করো। সো আমি একটা বৃত্তকে 6 ভাগে ভাগ করছি, এবং 6 ভাগে ভাগ করে এটা কি আবিষ্কার করছে, নিউটন আবিষ্কার করছে, যে এটা সবকিছু আবিষ্কার করছে সে আবিষ্কার করছে। এবং সেখানে নিয়ে 6টা রং নিল। সেই 6টা রং কি কি, এটা হচ্ছে ভি, তারপরে হচ্ছে বি, জি, ওয়াই, ও, তারপরে হচ্ছে আর। এটা হচ্ছে ভিভগিওর। মানে মেন কথা কি, মেন কথা হইতেছে খেয়াল করো তো, এই যে ভিভগিওর যখন হইলো রং তো ছিল 7টা, নিউটন সাহেব কি করছে, নিউটন সাহেব আসলে 6টা করছে, আরেকটা কই গেল। এখন প্রশ্ন হতেছে ভাইয়া নিউটন সাহেব যে 6টা করছে কোনটাকে বাদ দিছে। দেখো নিউটন কি করছে, নিউটন করছে কি, এইখানে যে ব্লু আর ইন্ডিগো এই দুটাতে মিলে এক বানায় ফেলছে। নীল আর আসমানিকে সে একসঙ্গে ধরছে, নীল ধরছে, খুবই কাছাকাছি রং তো। এখন এই যে ভিভগিওর, VBGYOR, এখানে আমি 6টা রং নিছি, সেই 6টা রঙে দেখো তো অপোজিট একটা রং আছে না, এই দেখো ভি এর অপোজিটে ইয়েলো, মানে বেগুনির অপোজিটে হচ্ছে হলুদ, নীলের অপোজিটে হচ্ছে কমলা, আর সবুজের অপোজিটে হচ্ছে লাল। তো যে যার অপোজিট রং সেটাকে আমরা কমপ্লিমেন্টারি রং বলি। তার মানে আমি যদি বলি যে দেখো তো এই ভায়োলেট এর কমপ্লিমেন্টারি রং কোনটা, কমপ্লিমেন্টারি রং হইতেছে ইয়েলো। যদি আমি রেড বলি, রেডের কমপ্লিমেন্টারি রং কোনটা, গ্রিন। যদি আমি অরেঞ্জ বলি বা ব্লু বলি, ব্লুর কমপ্লিমেন্টারি রং কোনটা, অরেঞ্জ। এগুলোকে আমরা কমপ্লিমেন্টারি রং বলি। এখন যদি আমি বলি যে ভাই কেন এগুলো শেখাইতেছেন, আমি কিন্তু মেইন উদ্দেশ্য শেখানো এইটা যে শোষণ বর্ণালীতে একটা বস্তু আমি কিভাবে দেখি। খেয়াল করো আমার কিন্তু উদ্দেশ্য এইটা যে শোষণ বর্ণালীতে একটা বস্তুকে যে আমি দেখি, কিভাবে দেখি, আমরা আসলে এই কমপ্লিমেন্টারি রঙের মাধ্যমে দেখি। মানে হইতেছে ধরো কোনো বস্তু যদি বেগুনি রং শোষণ করে, যদি কোনো বস্তু বেগুনি রং শোষণ করে তাহলে সেই বস্তুকে আমরা হলুদ দেখব। যদি কোনো বস্তু সবুজ রং শোষণ করে তখন সেটাকে আমরা লাল দেখব। তার মানে এই যে আমার সামনে যে কলমটা আছে, তুমি যে কলমটাকে লাল দেখতেছো, তার মানে এই কলমটা সবুজ রংটা শোষণ করে। এখন তো বলতে পারো যে তুমি ছোটবেলায় শিখছো যে ভাইয়া আমরা তো জানি যে ওই রংটা বাদে বাকি সবগুলো রং শোষণ করে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, তুমি ছোটবেলায় যেটা শিখছো সেটা একদমই ভুল না, যে ওই রংটা বাদে বাকি সবগুলো রং শোষণ করে, ঠিক আছে। কিন্তু দেখো মেইন কথা হচ্ছে রং মানে কি, রং মানে হচ্ছে একটা আলো, আলো মানে কি তার একটা ওয়েভলেন্থ থাকবে, তাই না? সো ধরো সবুজের একটা ওয়েভলেন্থ আছে, ইয়েলোর একটা ওয়েভলেন্থ আছে, ব্লুর একটা ওয়েভলেন্থ আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে, বেগুনির একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, কমলার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। সো মেইনলি আমার এই কলমটা যেহেতু লাল, সে আসলে সবগুলোই শোষণ করে, টেকনিক্যালি সত্যি কথা, বাট এইখান থেকে মেইন শোষণটা হয়। মানে ধরো সে শোষণ করে মানে কি, শক্তি শোষণ করে, সে যতটুকু শক্তি শোষণ করে তার মেজর অংশ হইতেছে এইখান থেকেই নেয়, এই জন্য আমরা কমপ্লিমেন্টারি রং বলি। ওকে ভাইয়া, সারা জীবন মনে হয় ক্লাস নিতেই, ভাইয়ার সারা জীবন মনে হয় ক্লাস নিতেই যাবে। আয়েশা জাহান রিপা, ভাইয়া কমেন্টটা কি পজিটিভলি করছো না নেগেটিভলি করছো আমি জানি না। যদি পজিটিভলি করো তাহলে থ্যাংক ইউ, আর যদি নেগেটিভলি করো তাহলে হচ্ছে আমার যেটা ভালো লাগে সেটা যদি আমি সারা জীবন করতে পারি তাহলে তো ক্ষতি কি। আলহামদুলিল্লাহ, দোয়া করো যেন হচ্ছে আমি সারা জীবন ক্লাস নিতে পারি, এটা যেন কন্টিনিউ করতে পারি, কারণ সবার একটা হবি থাকে, সেই হবিটা যেন মানুষ সবসময় করতে পারে, সেটাই তো উচিত, তাই না? তাহলে সবাই কি বুঝতে পারছি? আমি এই পিওর কনসেপ্টটা যদি বুঝাই দিই, যদি কোনো বস্তু বিকিরণ বর্ণালী হয় তাহলে সে যে রং তোমার চোখে পাঠাবে তুমি সেই বস্তুকে সেই রঙেরই দেখবা। এখানে আসলে কোনো রকমের কোনো সংশয় চিন্তা ভাবনা কিছু নাই। আর যদি কোনো বস্তু এরকম হয় যে হইতেছে যে যেখানে যাই ক্লাস করতে শিখর মতো মজা পাই না, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কোর্সে সব ক্লাস পাবো প্লিজ কেউ কি বলবা, দেখবা যে পিন পোস্টে আছে। দেখো আমি হচ্ছে সার্ভিসে চলে যাব, হ্যাঁ এটা সত্যি কথা, আমি সার্ভিসে চলে যাব, কিন্তু হচ্ছে আমার প্ল্যান আছে, মানে আসলে এটা আমার হবি। তো বিসিএস ক্যাডার হই যা হই না কেন আমি এটা ছাড়া হয়তো থাকতে পারবো না, এটা আমার হচ্ছে আমি মনে করি। তো ওখানে যাব, তো সবাই একটু দোয়া করবা যে ওখানে যাওয়ার পরেও যেন হচ্ছে আমি মানে ঠিকঠাক সুস্থভাবে হচ্ছে ক্লাস নিতে পারি, সেই দোয়াটা করবা যেন সবকিছু ঠিকঠাক থাকে।
মানে এটা আমার অনেক আগে থেকেই প্ল্যান, যে আমি যেখানেই যাই না কেন, আমি যে প্রফেশনেই যাই না কেন, এটা অবশ্যই কখনোই আমার হচ্ছে একেবারে ফুল টাইম প্রফেশন হয়তো হবে না, আর হওয়ার সম্ভাবনা কম আর কি। সেটা ফুল টাইম প্রফেশন হওয়ার সম্ভাবনা আসলে কম, কিন্তু তারপরে হইতেছে আমি যেন এখানে থাকি আর কি, মানে তোমাদের সঙ্গে যেন এই ইন্টারাকশনটা থাকে, এটা দোয়া করবা সবসময়। কয় মাস পরে যাবেন ভাইয়া, এটা এখনো ঠিক হয়নি, তবে দেরি আছে, এখনো অনেক সময় তোমাদেরকে দেওয়ার মতো আছে। অনেক দিন তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ, আরো অ্যাটলিস্ট 1.5 বছর 2 বছর ফুল ফেজে থাকবো। আর তারপরে হইতেছে এই যে রাতে মাঝে মধ্যে তোমাদের এখানে ক্লাস নিলাম, শিখতে মাঝে মধ্যে ক্লাস নিব। আচ্ছা, সবাই কি এই শোষণটা বুঝতে পারছি? শোষণ মানে হইতেছে কোনো বস্তু এইখানকার যে রংটা শোষণ করে তার কমপ্লিমেন্টারি রংটা আমরা দেখতে পাই। তার মানে কোনো বস্তু আসলে এই যে যে রংটা আসলে হচ্ছে আমরা তাকে দেখতে পাই, তার ওই রংটা হচ্ছে সে শোষণ করে। হ্যাঁ, এই জন্য তো হচ্ছে আমি আমার অফলাইনের ব্যাচটা সব ছেড়ে দিছি, মানে অনলাইনে মনোযোগ দিব। আর অনলাইনে মনোযোগ দেওয়াটা খুব সহজ, মানে অনলাইনে ক্লাস নেওয়া খুব সহজ, খুব বেশি কষ্ট, মানে কষ্ট বলতে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, নিজের বাসায় থেকে ক্লাস নেওয়া যায়। এই যে আমার আমার স্টুডিও কিন্তু আমার বাসাতেই, মানে আমি যেখানে থাকি সেখানে স্টুডিও, আমার আসলে খুব বেশি প্যারা হয় না। এই সবাই কি বুঝতে পারছি এটুকু? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, আমাকে আহনাব বলছে এনডিসি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে কিছু বলেন। তুমি স্কুলের ওই চ্যাপ্টারগুলো একটু রিভিশন দিয়ে দিও, তাইলে এনডিসিতে মানে এমন আহামরি কঠিন চান্স পেও কিছু। সবাই কি বুঝছি এটা? বিকিরণ শোষণ বর্ণালী কিভাবে আমরা দেখব? আচ্ছা, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। রিয়াদ আরেফিন বলছে জি ভাইয়া, জান্নাতুল ফেরদৌস বলছে জি ভাইয়া, নাহিদ তামান্না বলছে জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি সংক্ষেপে একটু রিভিউ করে দিই। আমরা প্রথমে শিখছিলাম যে রং আসলে সাতটা রং একসঙ্গে থাকলে সাদা হয়, আর কোনো রং না থাকলে সেটাকে আমরা কালো বলি। আচ্ছা, আল মাস্টার ইফতি বলছে পেইড ব্যাচ কবে আসবে? এটা শেষ হলে আসবে, মানে মেইন একাডেমিক কোর্স যেটা। তারপর হচ্ছে ব্লু মানে আকাশি, ইন্ডিগো মানে নীল, এগুলো তোমাদেরকে একটু বলে রাখছিলাম আর কি। তারপরে আমরা দেখছিলাম বর্ণালী দুই রকম, শোষণ বিকিরণ। বিকিরণ মানে কোনো বস্তু যদি নিজে আলোর উৎস হয়, সেই বস্তুকে যখন আমরা দেখি, কোনো বস্তু যখন নিজেই আলোর উৎস হবে, যখন সেই বস্তুকে আমরা দেখি তখন সেটাকে আমরা বিকিরণ বর্ণালী বলি। আর যখন সে নিজের আলোর উৎস না, সে আলো কাউ থেকে ধার করে নিয়ে তারপরে পাঠায়, সেটাকে আমরা কি বর্ণালী বলি? শোষণ বর্ণালী বলি। এরপরে আমরা দেখলাম হচ্ছে শোষণ বর্ণালী দেখার মেকানিজম কি। কোনো বস্তু যে রংটা শোষণ করে তার সমপূরক রংটা আমরা দেখি, বা কোনো বস্তুকে আমরা যে রংটা দেখি তার সমপূরক রংটা সে শোষণ করে। সমপূরক রংটা কিভাবে বের করব? এই যে এই সার্কেল থেকে বের করব, এটাকে বলা হয় কালার হুইল বা রঙের চাকা, বুঝছো? রঙের চাকা কে আবিষ্কার করছে? আবিষ্কার করছে হচ্ছে নতুন টন, মানে নিউটন। নিউটন সাহেব এটা আবিষ্কার করছিলেন, রঙের চাকা, কালার হুইল, কমপ্লিমেন্টারি রং। আচ্ছা, এবার সবাই একটু লিখে নেওয়া হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা হচ্ছে তাড়িৎ চুম্বক বর্ণালী। এটা হচ্ছে তাড়িৎ, আমি ইংলিশে লিখি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এটাকে তাড়িৎ চুম্বক বর্ণালী বলা হয়। তড়িৎ না কিন্তু, তাড়িৎ চুম্বক বর্ণালী। সেটা বলছে ক্লাসগুলো শেষে যে পরীক্ষা নিবেন তার সিলেবাস কি? হ্যাঁ, সেটা ও জিজ্ঞেস করছে যে এই চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পরে, বা চ্যাপ্টারগুলো তো না, ক্লাসগুলো শেষ হওয়ার পরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস কি হবে। এটার উপরেই পরীক্ষার সিলেবাস হবে। আচ্ছা, আমাকে বলছে তুর্য ক্লাস 10-এর চ্যাপ্টার 11+12 পারি না, তাহলে এইচএসসি তে বেশি সমস্যা হবে? না, সমস্যা হবে না, তুমি বেসিক ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। তারপর হচ্ছে এই রঙের চাকাটা ক্লাস 10-এ আমার কোচিং এর এক ফিজিক্স টিচার শিখাইছিল, যাক স্যার অনেক ভালো কিছু শিখাই দিছে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড একসাথে মিলে নতুন একটা ফিল্ড তৈরি করে, সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে। আর সেখানকার স্পেকট্রাম তৈরি হয়, সেটা আমাদের এখনকার আলোচ্য বিষয় না। আমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা এখন থেকে মুখস্থ রাখতে হবে। তুমি যদি এখন থেকে মুখস্থ না রাখো,
তাহলে কিন্তু পরবর্তীতে কলেজে গিয়ে প্যারা খেয়ে যাবা। এখন মুখস্থ রাখারও সহজ টেকনিক আছে, মানে আমি তোমার বয়সে কিছু স্মার্ট টেকনিকের মাধ্যমে এটা মনে রাখতাম, মুখস্থ রাখতাম। এখন সেই স্মার্ট টেকনিকগুলো একটু বলে দিই। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে আমরা প্রায় দেখি হচ্ছে মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে দৃশ্যমান আলো। দেখবা যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের প্রথমে দৃশ্যমান আলো আছে। ওকে, এখন এই দৃশ্যমান আলো মানে আমি তোমাকে মুখস্থ করার সহজ টেকনিক বলে দিচ্ছি। দৃশ্যমান আলো কি দিয়ে শুরু হয়? ভি দিয়ে শুরু হয় না? আর কি দিয়ে শেষ হয়? আর দিয়ে শেষ হয়, কিছুক্ষণ আগে দেখলাম। মানে বেগুনি দিয়ে শুরু হয় আর লাল দিয়ে শেষ হয়। বেগুনি দিয়ে শুরু হয়, লাল দিয়ে শেষ হয়। তাহলে বেগুনির আগে কি হবে? বেগুনির আগে হবে হতেছে ইউভি। এই দেখো বুঝো কিনা? ভি এর আগে হবে হচ্ছে ইউভি, মনে রাখা সহজ না? আর লালের পরে কি হবে? লালের পরে হচ্ছে আইআর, এই তো। আচ্ছা, প্রশ্নের ধরন কেমন হবে? মোহাম্মদ নাইম ইসলাম। নাইম, তোমার বয়সে যখন আমি ছিলাম তখন আমি না স্যাররা কি প্রশ্ন করবে এটা নিয়ে চিন্তা করতাম না, আমি আমার কাজটা শেখার চিন্তা করতাম। সো আমি যদি মানে উত্তর নিয়েও চিন্তা করি, আমি যদি প্রশ্ন নিয়েও চিন্তা করি, তাহলে কেমনে হবে? সো প্রশ্ন যেমন হয় হোক সেটা নিয়ে চিন্তা করো না, তুমি তোমার কাজটা পড়ো। আর আমি তো এখানে তোমাকে টপিক শেখাচ্ছি না, বেসিক শেখাচ্ছি। এই জন্য বেসিক শিখতে গিয়ে আবার যদি প্রশ্ন কেমন হয় চিন্তা করো, তখন না সবসময় মাথায় হচ্ছে প্রশ্ন 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 উত্তর নাম্বার পাওয়া, এই চিন্তাগুলো মাথায় ঢুকে যাবে। আর এগুলো মাথায় ঢুকে গেলে কোনো টপিক পড়তে মজা লাগে না। শেখার জন্য পড়ো, দেখবে মজা লাগবে। আর শেখার জন্য পড়লে এমনিতেই আসলে পরীক্ষায় নাম্বার বেড়ে যায়। তো কি হলো? সেটা হতেছে যে দৃশ্যমান শুরু হয় ভি দিয়ে, তো ভি এর আগে কি হবে? অতিবেগুনি হবে। সো বেগুনির আগে অতিবেগুনি, আর লালের পরে অবলোহিত বা আবসা লাল, বুঝছো? দেখো, বেগুনির আগে অতিবেগুনি, লালের পরে হচ্ছে অবলোহিত, গেল এটা। এটা মনে রাখার সহজ টেকনিক বলতেছে। আর ইউভির আগে কি? ইউভির আগে হইতেছে এক্স রে, আর এক্স রের আগে কি রে? এক্স রের আগে হচ্ছে গামা রে। আমি বলবো সবাইকে সিরিয়ালটা মুখস্থ রাখতে। তাহলে প্রথমে হচ্ছে গামা রে, তারপরে হচ্ছে এক্স রে, তারপর ইউভি, তারপর দৃশ্যমান, তারপরে হচ্ছে আইআর। আর এরপরে এদিকে কি আছে? এদিকে আছে হচ্ছে মাইক্রো, MICRO, মাইক্রো, আর তারপরে হইতেছে রেডিও। কার কার এই সিরিয়ালটা অলরেডি মুখস্থ আছে বলো তো? আমি চাই সবার যেন এই সিরিয়ালটা মুখস্থ থাকে। এই যে সিরিয়ালটা, আমি যে সিরিয়ালটা লিখছি সেই সিরিয়ালটা। গামা রে, এক্স রে, তারপর হচ্ছে ইউভি, গামা রে, এক্স রে, ইউভি, তারপর হচ্ছে দৃশ্যমান, তারপরে হইতেছে আইআর, মাইক্রো এবং হচ্ছে রেডিও। কার কার অলরেডি মুখস্থ আছে একটু বলো। আমি চাই এখানে যে সিরিয়াল আমি লিখছি সেই সিরিয়ালটা যেন মুখস্থ আছে। আকিল বলছে মুখস্থ আছে, শ্বেতাব বলছে মুখস্থ আছে, তারপরে হইতেছে আচ্ছা আমার আছে, অনেকের মুখস্থ আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এইটা হচ্ছে তাড়িৎ-চুম্বক বর্ণালী। তাড়িৎ-চুম্বক বর্ণালীতে অনেক টাইপের বর্ণালী আছে। অনেক টাইপের বর্ণালীকে একসঙ্গে আমরা তাড়িৎ-চুম্বক বর্ণালী বলি। সেই অনেক টাইপের বর্ণালী কি কি? এক্স রে, তারপর হচ্ছে গামা রে, এক্স রে, ইউভি, দৃশ্যমান, আইআর, মাইক্রো এবং হচ্ছে রেডিও। এবং আচ্ছা, জোনায়েদ বলছে আটা কোন ক্লাস? আটা না জোনায়েদ, এটা ETA, এটা। তো এটা কোন ক্লাস? এটা হচ্ছে প্রি এইচএসসি ক্লাস। তো যেটা হয়েছে, এই যে যে বর্ণালীগুলো আছে, তোমরা কি কয়েকটা ফর্মুলা জানো কিনা? ফর্মুলা হচ্ছে এইটা, আমি তোমাদেরকে ফর্মুলাগুলো একটু শিখাই দিই, তারপরে এখানে আবার ফেরত আসবো। দেখো তো এটা জানো কিনা? ই সমান হচ্ছে HF, এই ফর্মুলা কি জানা আছে আমাদের? ই সমান হচ্ছে HF। এইচ এর পরিচয়, ই মানে হচ্ছে এনার্জি। আমি যদি একটু পরিচয়গুলো দিই, এই পাশে লিখে পরিচয় দিই। ই সমান হচ্ছে HF ছিল, তো এখন বড় হয়ে H নিউ হয়ে যাবে। সো ই হচ্ছে কি জানো? ই হচ্ছে আমাদের শক্তি, একটা তরঙ্গের শক্তি বা একটা বিকিরণের শক্তি। এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। আর নিউ এটাকে নিউ বলা হয়। নিউ এর পরিচয় হইতেছে, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। ওই যে 9 10-এ যা পড়ছিলা তাই সেই ফর্মুলা, খালি সিম্বলগুলো একটু পরিবর্তন হয়েছে। সো ই সমান হচ্ছে এইচ নিউ। ই মানে হচ্ছে এনার্জি, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর হচ্ছে নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। আবার এরকম একটা ফর্মুলা ছিল যে ই সমান হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা, মানে এইটা যে নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। এইখানে কার কি পরিচয়? সি মানে কি? সি মানে হচ্ছে বেগ। নর্মালি আমরা আলোর বেগ নেই,
আর নিউ মানে কি, ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি এই ফর্মুলাটাও সবার জানা আছে। ওকে, তাহলে নিউ মানে হইতেছে সি বাই ল্যামডা, বুঝলাম নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। সি হচ্ছে বেগ আর নিউ মানে হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাও গেল। এখন তোমরা বুঝো কিনা যে নিউ আর ল্যামডা এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে কোনো একটা তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে কম্পাঙ্ক ছোট হবে। কি বললাম? কোনো একটা তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে কম্পাঙ্ক ছোট হবে, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে কম্পাঙ্ক বড় হবে। এই হচ্ছে আমাদের মেইন কথা, মানে এতক্ষণ ধরে তোমাদেরকে আমি এইটুকু শেখাতে চাইছি। ওকে, এখন যদি হচ্ছে আমি তোমাদেরকে প্রশ্ন করি যে হচ্ছে এই বাম পাশের গুলোতে কি ম্যাক্সিমাম হবে, নিউ ম্যাক্স নাকি ল্যামডা ম্যাক্স বলো তো? বাম পাশে যেগুলো আছে, মানে এই যে আমার এখন ডান পাশে যারা আছে এই পাশে, এবার সে কি নিউ ম্যাক্স হবে নাকি ল্যামডা ম্যাক্স হবে? আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, গামার কোনটা ম্যাক্স হয়? প্রশ্ন হচ্ছে যেটা গামারে সেখানে কোনটা ম্যাক্সিমাইজ হবে, একটু চিন্তা করো তো, চিন্তা করে আনসার দাও। সেটা বলছে যে হচ্ছে নিউ ম্যাক্স হবে, নিউ ম্যাক্স, ওটা মিউ না, ওটা হচ্ছে নিউ। এইচ নিউ থেকে সূর্যের তাপ বুঝায় কি না? এইচ নিউতে এনার্জি বুঝায়। এই যে আচ্ছা বুঝছি, বোকার দল কয়েকটা জিনিস ছোটবেলা থেকে বুঝে না। দেখো ওটা বলে দিব না একটু পরে। এই পাশে হচ্ছে নিউ ম্যাক্স, মানে এদের শক্তি বেশি, বুঝছো? নিউ যদি ম্যাক্সিমাম হয় দেখো এনার্জিও ম্যাক্সিমাম হবে, কারণ কি এনার্জির সাথে হচ্ছে নিউ সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ গামা রে বলি এক্স রে বলি এগুলো শক্তি অনেক বেশি। ওকে, নিউ ম্যাক্স, অথবা হচ্ছে আমি বলতে পারি এখানে ল্যামডা কি হবে, এখানে ল্যামডা মিনিমাম হবে, খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্য হবে। আর যত আমি ডান পাশে আগাবো, যত ডান পাশে আগাবো তত হবে কি, তত হচ্ছে এখানে নিউ হচ্ছে মিনিমাম হবে এবং ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম হবে। আর এর মাঝখানে খুব অল্প একটু অংশ মিলে আসলে কি আছে, দৃশ্যমান আলো আছে। এখানে তোমাদেরকে কিছু মজার কথা বলি, দেখো আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, মানে দুনিয়াতে যত তরঙ্গ তুমি দেখো, যত যা কিছু দেখো, তার মাঝখানে দেখবা যে খুব ছোট্ট একটা অঞ্চল, আমি একটু দেখাই দিই। কোন বইয়ের জানি পেছনে এরকম ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা ছবি আছে, কোনটার পেছনে যে আছে তা তো মনে নাই, বাট কোন একটার পেছনে আছে। সেটা কি হাজারি স্যারের বইয়ের পেছনে নাকি? সম্ভবত হাজারি স্যারের বইয়ের কাভার পেজে আছে। বই খুলে তুমি দেখবা সেটা হইতেছে যে আমাদের যে ফুল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুব অল্প জায়গা জুড়ে দৃশ্যমান আলো আছে। মানে মনে রাখো, দৃশ্যমান আলো যে কথা, আইআরও সেই কথা, মাইক্রো সেই কথা, রেডিও সেই কথা, কিন্তু এগুলো আমরা দেখতে পাই না। আমাদের দেখার ক্ষমতা শুধু আল্লাহ তাআলা এইটুকুই দিয়েছে। মানে তুমি যেটুকু দেখতে পাচ্ছ তার বাইরেও যে কত কিছু দুনিয়াতে হইতেছে, টেলিফোনের কথা আমরা দেখতে পাচ্ছি না, সে কিন্তু সেখানে একটা তরঙ্গ আছে। শব্দ তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি না। তুমি যে ওয়াইফাই ইউজ করছো সেটা তুমি দেখতে পাচ্ছ না। তারপর তুমি যে এক্স-রে করো সেটা তুমি দেখতে পাচ্ছ না। মানে মানুষের যে কত সীমাবদ্ধতা, মানুষ যে কত অল্প জায়গা নিয়ে অ্যাক্সেস করতে পারে, সৃষ্টিকর্তা মানুষের যে কত কম ক্ষমতা দিয়েছে, আমরা এটা কখনো ফিল করি না। তারপরেও কিন্তু আমাদের কত বড়াই, আমাদের কত অহংকার। ফেসবুকের ইনবক্স হোক, কমেন্ট বক্স হোক, আমরা একজনকে আরেকজন ছোট করতে পারলে এদিক ওদিক তাকাই না। সবাই স্যাভেজ হওয়ার চেষ্টা করি, সবাই কুল হওয়ার চেষ্টা করি। না ভাই, আমরা অনেক ছোট, আমাদের অনেক লিমিটেশনস। সো মেইন কথা, তোমরা দেখবা যে বইগুলাতে এইটা, মানে এইটা এত ছোট জায়গায় আছে যে এখানে যে 7টা রং আছে সেই 7টা রংকে দেখানোর জন্য দেখবা বইতে একটু জুম ইন করে দেওয়া আছে। আমার কথা হচ্ছে বিশ্বাস করে দেখো, বিশ্বাস না হলে বই দেখো, যে এইটা এত ছোট যে এটাকে একটু বড় করে দেখানোর জন্য দেখবা আলাদা করে ওখানে কাট করে পরে হচ্ছে জুম করে দেখানো হয়েছে, যে হইতেছে এইখানে এই 7টা রং আছে। সো কখনো আসলে নিজের, তুমি যে খুব ছোট বা আমি যে খুব ছোট, আমি যে বড় কিছু হয়ে যাই নাই, এই জিনিসটা আসলে ফিল করার চেষ্টা করবা। এবং তুমি নিজে যত ছোট হবা তত দেখবা যে হচ্ছে এই যে আমাদের মেন্টাল যে অ্যাংজাইটি কমে যাবে, এই ঘৃণা বিদ্বেষ এগুলো আস্তে আস্তে কমে যাবে। তো আমি তোমাদেরকে মাঝে মধ্যেই বলি যে নম্রতায় ভদ্রতায় তোমাকে যেন কেউ দ্বিতীয় বানাতে না পারে। আসলে এটা সবসময় লাইফে মনে রাখবা, যে কোনো জায়গায় গিয়ে নম্র ভদ্র হইলে সেইখানে কাজ খুব সহজে হাসিল হয়। তো চেষ্টা করবা যতটুকু নম্রভদ্র হওয়া যায়, নিজের ক্ষুদ্রতা ফিল করবা, নিজের ক্ষুদ্র অস্তিত্ব মাঝে মধ্যে টের পাবা, তখন সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা বাড়বে, আনুগত্য বাড়বে, স্রষ্টার প্রতি হচ্ছে মানে স্রষ্টার সৃষ্টির প্রতিও সম্মান বাড়বে।
কিন্তু তুমি যদি মনে করো আমি অনেক কিছু হয়ে গেছি, আমি অনেক বড় কিছু পেয়ে গেছি, আমি অনেক দূরে চলে গেছি, সবার ধরাছোঁয়ার বাইরে, আমার অনেক ক্ষমতা, আমার অনেক বড়াই, এগুলো না একটা সময় গিয়ে থাকবে না। তখন তোমার অনুশোচনা হবে যে তখন ওই অ্যারোগেন্ট না হইলেই পারতাম, আর একটু ফ্রি অ্যাক্সেসেবল হইলে ভালো হইতো। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই পাশে হচ্ছে নিউ ম্যাক্স, এই পাশে ল্যামডা মিনিমাম। সো আমরা আসলে এই ল্যামডা নিয়ে কথা না বলি, মানে নিউ নিয়ে কথা না বলি, ল্যামডা নিয়ে তোমার বইতে বেশি কথা বলা আছে। আর এখানে আরেকটু সায়েন্টিফিক হচ্ছে কথা বলে দিই, সেটা হতেছে ধরো ছেলেদের কণ্ঠ এবং মেয়েদের কণ্ঠ। ছেলেদের কণ্ঠের ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। ধরো আমি যদি একটু লিখেও দেই তাহলে তোমরা রিলেট করতে পারবা। ছেলেদের কণ্ঠ, সেখানে হচ্ছে নিউটা একটু বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্য, সরি নিউ না, ল্যামডা একটু বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে হইতেছে ওইটা আসলে ইয়া থাকে না, মানে সুন্দর থাকে না। এই জন্য মেয়েদের কণ্ঠের আবার তরঙ্গ দৈর্ঘ্য কম। মেয়েদের কণ্ঠে তরঙ্গ দৈর্ঘ্য কম দেখে মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ থেকে সুন্দর হয়। এবং তার প্রমাণও তুমি দেখবা যদি কেউ এয়ারপোর্টে গিয়ে থাকো, এয়ারপোর্টে যে প্লেনে যে অ্যানাউন্সমেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু মেয়েরা দেয়। আচ্ছা, এয়ারপোর্টে যাওয়া লাগবে না। ধরো যে ফোনে আমরা যখন কাউকে ফোন করি, তখন ফোন যখন ব্যস্ত থাকে অথবা যখন ফোন বন্ধ থাকে, তখন আমাদেরকে বলে না যে হচ্ছে এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ওইটাও কিন্তু মেয়েদের কণ্ঠ দিয়ে বলানো হয়, কারণ মেয়েদের কণ্ঠ সায়েন্টিফিক্যালি সুন্দর। কারণ যে কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি হয়, ল্যামডা বেশি মানে ফ্রিকোয়েন্সি কম, মেয়েদের কণ্ঠে ফ্রিকোয়েন্সি বেশি। তো এই জন্য মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ থেকে সুন্দর হয়। কিন্তু এর আবার সমস্যা আছে। সমস্যা হইতেছে মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভলেন্থ কম। এর ফলে হয় কি, এটার এনার্জিও বেশি, মানে ফ্রিকোয়েন্সি বেশি হলে এনার্জি বেশি হয়। এনার্জি বেশি হলে কি হয় দেখো, মেয়েরা যখন চিল্লায় তখন খুব কানে লাগে। মানে মেয়েরা চিল্লালেই খুব কানে লাগে, ছেলেরা চিল্লাইলে কিন্তু এত কানে লাগে না। তো যখন মেয়েরা চিল্লায়, ঝগড়া করে বা হচ্ছে মানে খুব কানে লাগে, ছেলেদের কণ্ঠ কিন্তু এত কানে লাগে না। তো যে কোনো জিনিসের প্রস এন্ড কনস আছে, কিন্তু মেইন কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বেশি হইলে এনার্জি বেশি হয়, ফ্রিকোয়েন্সি কম হলে এনার্জি কম হয়। ওকে, এবার আমরা এখানে যে সিরিজটা দেখলাম, এই সিরিজ থেকে বুয়েটে একবার প্রশ্ন আসছিল। সেই প্রশ্নগুলো আমরা একটু দেখব যে এখানে কোনটা আসলে কি কাজে লাগে। অনেক অনেক কাজে লাগে, আমি তোমাদেরকে কয়েকটা একটু মনে রাখতে বলবো, সেগুলো একটু মনে রাখবা। যেমন এখানে যে মাইক্রো, যেটা মাইক্রোটা আসলে আমাদের জীবন যেটা না হইলে অচল, সেখানে মাইক্রো কাজে লাগে। ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি, এখানে হচ্ছে মাইক্রো কাজে লাগে, সবাই একটু মাথায় রাখবা। তারপরে আইআর কোথায় কাজে লাগে? আইআর কাজে লাগে হচ্ছে অপটিক্যাল ফাইবারে। ওই যে আমরা যে ইন্টারনেট নেই না, অপটিক্যাল ফাইবার, সো অপটিক্যাল ফাইবার হইতেছে আইআর কাজে লাগে। তারপরে হইতেছে এটা আবার অনেক বইতে অনেক রকম আছে, কোনো বইতে লেখা আছে অপটিক্যাল ফাইবার, কোনো বইতে লেখা আছে আবার হচ্ছে দৃশ্যমান আলো, এটাও লেখা আছে, বাট এই দুইটার মাঝে মাঝে এটা রেঞ্জ ইউজ করা হয়। তারপরে আইআর কোথায় কাজে লাগে? এই যে আমার হাতে যে পয়েন্টারটা আছে, রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোলারে হচ্ছে ইয়া কাজে লাগে, আইআর কাজে লাগে। ইউভি কোথায় কাজে লাগে? ইউভি কাজে লাগে হচ্ছে জাল টাকা, জাল পাসপোর্ট, এগুলো শনাক্তকরণে কাজে লাগে। আর এক্স রে কোথায় কাজে লাগে? তোমরা জানো যে হচ্ছে ডায়াগনোসিসে কাজে লাগে। আরো অনেক আছে, সেগুলো আমরা কলেজে গিয়ে পড়বো, বাট আপাতত একটুখানি জেনে নেই, একটুখানি ধারণা নিয়ে নেই কোথায় কোনটা কাজে লাগে। আইআর কি দেখা যায় না? আইআর দেখা যায় না। আইআর দেখা যায় না, উদাহরণ দিচ্ছি, এই যে আগুনের তাপটা যে আমাদের কাছে আসে না, আইআর হিসেবে আসে। জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমাদের আইআর কাজে লাগে। সবার কি লেখা হয়েছে? মোবাইলের ক্যামেরা দিয়ে আইআর দেখা যায়, যদি হচ্ছে হলো ওরকম ডিটেক্টর থাকে তাহলে অবশ্যই দেখা যাবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা সবাই হচ্ছে একটুখানি মনে রেখো যে হইতেছে এরকম হয়। আর একটু দৃশ্যমান আলো নিয়ে কথা বলতে চাই। এই যে আমাদের যে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো শুরু হয় 400 ন্যানোমিটার দিয়ে, 400 ন্যানোমিটার থেকে শুরু হয়
এবং শেষ হয় কোথায় গিয়ে জানো? 700 ন্যানোমিটারে গিয়ে শেষ হয়। এবং 400 ন্যানোমিটারে যদি রং হয় তাহলে তার রং হয় হচ্ছে ভায়োলেট, বেগুনি, আর 700-র আশেপাশে হলে তার রং হবে কি লাল। এইটুকু একটু মনে রেখো ভাই। এইগুলো তোমাকে কলেজে উঠে কেউ শিখাবে না, সবাই ধরে নিবে এগুলো তুমি জানো, এগুলো তোমার জানা থাকা উচিত। কিন্তু আমি তো জানি তুমি এগুলো জানো না, অথবা জেনে থাকলেও ভুলে গেছো। নতুন করে যদি কিছু জানা থাকে তাহলে কলেজে গিয়ে পড়তে একটু সুবিধা হবে। আর এখানে বলে দিই, কোনো বইতে 380 থেকে 780 লেখা আছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। কোনো বইতে 300 থেকে 600 লেখা আছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। কোনো বইতে হচ্ছে 420 থেকে 720 লেখা আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, সবই ঠিক আছে। এখন তোমার কাছে মনে হতে পারে কি বলেন ভাই, সব কেমনে ঠিক থাকে? বিভিন্ন রকমের মান। এই রংগুলো কি এরকম যে একটা রং এখানে শেষ হইলো, এই ওয়েভলেন্থে শেষ হলো, সাথে সাথে আরেকটা রং শুরু হবে, এরকম তো না। একটা গ্রেডিয়েন্ট থাকে, একটা লেভেল থাকে, যে ধরো বেগুনি নীল, বেগুনি আস্তে 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 হালকা হইতে 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 একটু নীল হইতেছে, নীল হচ্ছে আবার একটু 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 করে হালকা হইতে 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 আসমানি হইতেছে, বুঝছো? মানে এরকম। মানে এখানে এমন না যে এই যে একটা রং শেষ সাথে সাথে আরেকটা রং শুরু। এইটা অনেকটা ভাষার মতো। যেমন ধরো কুমিল্লার ভাষার ফেনীর ভাষা ধরো মিল আছে, তো এরকম তো না যে কুমিল্লার ভাষার সাথে যেখানে এই যে শেষ হইলো সাথে সাথে ফেনীর ভাষা শুরু হইলো। বলা হয় প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার একটা পরিবর্তন আসে বা ভাষার একটা নতুনত্ব আসে। তো প্রতি 10 কিলোমিটার এমন তো না যে একসাথেই পরিবর্তনটা হয়, আস্তে 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 পরিবর্তনটা আসে। রঞ্জিত দাস বলছে পরীক্ষার অপশনে সবগুলো থাকলে, পরীক্ষার অপশনে কখনোই সবগুলো থাকে না, কারণ যারা প্রশ্ন করে তারাও জানে যে বইয়ে এই জিনিসগুলো আছে। তো কি বললাম, আমি শুরু থেকে রিভিউ করে দিই, অনেক কিছু পড়াই ফেলছি। আমরা বলছিলাম হচ্ছে বর্ণালী নিয়ে পড়াশোনা করব। প্রথমে এটা রং নিয়ে কথা বলছি, যে রং হচ্ছে 7টা রঙের সমষ্টি। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্লু, আসমানি, ইন্ডিগো, নীল, তারপরে বর্ণালী দুই রকম, শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী। এরপরে দেখছি বিকিরণ বর্ণালী আমরা এমনিতেই দেখতে পাই, বিকিরণ বর্ণালী দেখার জন্য আলো ধার করতে হয় না। বাট শোষণ বর্ণালী দেখার জন্য কোনো একটা রঙকে শোষণ করতে হয়, এবং কোনো বস্তু যে রংটা শোষণ করে তার সমপূরক রংটা আমরা দেখতে পাই। সমপূরক রং কেমনে বের করব? এই যে এমনে বের করব, অপোজিট রংটা হচ্ছে সমপূরক রং। ওকে, তারপরে আমরা দেখতে পাইলাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কারা কারা আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কি কি থাকে, এবং হচ্ছে কি বলে দৃশ্যমান 400 থেকে 700। এবার লিখানো হইতেছে পারমাণবিক বর্ণালী। একটা পরমাণুর জন্য আমরা হিসাব করব, পারমাণবিক বর্ণালী। আচ্ছা, প্রথমে তোমাদেরকে একটা কনসেপ্ট ঠিক করে দেই। আচ্ছা বলো তো, হাইড্রোজেনের শক্তি স্তর কয়টা? সবাইকে একটু জিজ্ঞেস করি আগে এটা। আমার কোয়েশ্চেন হচ্ছে হাইড্রোজেনের শক্তি স্তর কয়টা? বা আমার লেকচার মিস গেছে কি করব? নাফিসা জামান, অবশ্যই দেখবা পিন পোস্ট এগুলো হচ্ছে ইয়া করা আছে, সবকিছু কভার করা আছে, অবশ্যই শেষ করে নিবা, জমাই রেখো না ভাই। এটাই বলতে নিছিলাম, কিন্তু মানুষ কিন্তু এরকম আস্তে আস্তে পিছায়, মানুষ কিন্তু একবারেই পিছায় না। আকিল আহনাম বলছে 7টা। আচ্ছা, আমাকে রিয়াদ আরিফিন বলছে 1টা। তারপর হচ্ছে অসংখ্য অসংখ্য অসংখ্য, কেউ বলে 1টা, কেউ বলে 7টা, কেউ বলে অসংখ্য, অনেকে 7টা মেবি। আচ্ছা, রঞ্জিত দাস বলছে 1টা। ইউটিউবে পাওয়া যাবে লেকচার? আরে তুর্য, আসসালামু আলাইকুম। তুর্য আমাকে মিস করছিল দেখে ক্লাস করতে এসে, 24 ব্যাচের। আচ্ছা, অনেকে ধারণা যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের স্পেকট্রাম হচ্ছে বা শক্তি স্তর 1টা। না, শোনো, মনে রাখো, যে কোনো পরমাণুর অসংখ্য শক্তি স্তর থাকে, যে কোনো পরমাণুর। মানে ধরো আমি যদি একটা পরমাণুর এখানে এঁকে দেখাই ফর্সে, এই আমি হাইড্রোজেনই দেখাচ্ছি। এখন তোমাদের কাছে মনে হইতে পারে ভাই হাইড্রোজেনে তো 1টা, সারা জীবন পড়ে আসছি। না, 1টা না। নর্মালি কি হয়, তাহলে তোমার কাছে মনে হইতে পারে একটা পরমাণু তাহলে কি অসীম? পরমাণু কি অনেক বড়? না, পরমাণু খুবই ছোট। কিন্তু ছোটর মধ্যে হয় কি, তুমি যত আসলে নিউক্লিয়াস থেকে দূরে যাবা তত না কক্ষপথগুলো কাছাকাছি আসে, বুঝছো? এই যে যত আমি দূরে যাব কক্ষপথগুলো এরকম ঘন ঘন হইতে থাকে, ঘন ঘন হইতে থাকে। যত আমি দূরে যাব কক্ষপথগুলো ঘন ঘন হইতেই থাকবে। সো আসলে বেশি থাকে না, বাট ওই লিমিটেড নাম্বার না, বুঝছো? লিমিটেড নাম্বারের বাইরেও শক্তি স্তর থাকে। তোমরা ছোটবেলা থেকে যেগুলো শিখে আসো সেগুলো আসলে কি, যেগুলোতে ইলেকট্রন থাকে সেগুলা, বুঝছো? বাট ইলেকট্রন থাকে এর বাইরেও তো শক্তি স্তর আছে, এটা হচ্ছে মেইন কথা। তো মনে রাখবা যে কোনো পরমাণুতে অসীম সংখ্যক শক্তি স্তর থাকে। এখন আমরা জানি যে শক্তি গ্রহণ করে ইলেকট্রন উপরে ওঠে বা শক্তি দান করে ইলেকট্রন নিচে আসে। এখন একটা ইলেকট্রন ধরো শক্তি শোষণ করলো, শোষণ করে সে যখন উপরে গেল,
এই যে উপরে গেলে যে বর্ণালী আমরা দেখতে পাই, উপরে গেলে যে বর্ণালী দেখতে পাই সেই বর্ণালীকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হতেছে শোষণ বর্ণালী। অনেকে এখনো মেনে নিতে পারছে না যে ভাইয়া কেমনে অসীম হয়। ভাই 9-10-এ যা পড়ছো সব ঠিক না, 9-10-এর মধ্যে কিছু ঘাপলা আছে। মানে হয় কি, নিউক্লিয়াসের কাছে যে শক্তি স্তরগুলো থাকে সেগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, আর তুমি যখন নিউক্লিয়াসের কাছ থেকে দূরের দিকে যাবা তখন আবার শক্তি স্তরগুলো ঘন ঘন হইতে থাকে। সো অসংখ্য থাকে। অসংখ্য মানে হচ্ছে এমন না যে ইনফাইনাইট পরিমাণ, অসংখ্য মানে হইতেছে অনেক থাকে আর কি। তো ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে গেলে সে কি করবে? শক্তি শোষণ করবে না? শক্তি শোষণ করে, ধরো এই যে কোন একটা রং থেকে সে শক্তি শোষণ করলো, শক্তি মানেই তো রং, লাইট মানেই তো রং। ধরো লাল থেকে শোষণ করলো, তখন আমরা গ্রিন দেখবো। তো তখন যে রংটা দেখবা সেই রঙের যে বর্ণালী তৈরি হবে সেই বর্ণালীকে আমরা বলি হইতেছে শোষণ বর্ণালী। আর যখন ইলেকট্রন নিচ থেকে উপর থেকে নিচে নামবে তখনও তো সে একটা রং বিকিরণ করবে, তাই না? তখন যে বিকিরণ করবে সেই বর্ণালীকে আমরা বলি হইতেছে বিকিরণ বর্ণালী। তার মানে বুঝতে পারছো যে একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যখন উপরে উঠবে তখন আমরা দেখি হচ্ছে শোষণ বর্ণালী, আর যখন নিচে নামবে তখন বলা হয় বিকিরণ বর্ণালী। ইলেকট্রন নিচে উপরে কেন ওঠে? শক্তি শোষণ বিকিরণের জন্যই তো ওঠে। আর যেখানে শক্তি আছে সেখানে রং আছে, যেখানে রং আছে সেখানে বর্ণালী আছে। তার মানে হইতেছে নিচ থেকে উপরে উঠলে যে বর্ণালী আমরা দেখব সেটাকে আমরা বলি হইতেছে শোষণ বর্ণালী, উপর থেকে নিচে নামলে যে বর্ণালী দেখব সেটাকে আমরা বলি হইতেছে বিকিরণ বর্ণালী। আগে বলো এটুকু বুঝো কিনা? সবাই কি বুঝছে এটুকু? একটা ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে শোষণ বর্ণালী, উপর থেকে নিচে আসলে বিকিরণ বর্ণালী। এবং কখনো যদি আমাদেরকে আলাদা করে স্পেসিফিক্যালি বলে দেওয়া না থাকে, যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া না থাকে তখন আমরা সেই বর্ণালীকে বিকিরণ বর্ণালী ধরে নিই। মানে বিকিরণ বর্ণালী হইতেছে কনভেনশনাল বর্ণালী, এটা আমরা বেশি দেখি, বুঝছো? আচ্ছা জি ভাই, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে বিকিরণ বর্ণালী, কনভেনশনাল বর্ণালী, বিকিরণ বর্ণালীকেই, যেমন ধরো তরল বললে যেরকম আমরা পানি ধরে নিই সেরকম বর্ণালী বললে আমরা নর্মালি বিকিরণ বর্ণালী ধরে নেই। এবার চলো একটু দেখি হচ্ছে হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে কয়েকটা বর্ণালী আবিষ্কৃত হয়েছে, বুঝছো? আমরা সেগুলো একটু পড়ব। আবারও বলতেছি, বর্ণালী বললে নর্মালি আমরা কি বুঝাই? আমরা বর্ণালী বললে বিকিরণ বর্ণালীকেই বোঝাই। ধরলাম যে আমার কাছে এখানে এগুলো হচ্ছে অনেকগুলো শক্তি স্তর আছে, আমি এখানে যে ছবিগুলো আঁকবো সেইগুলো কিন্তু সব শক্তি স্তর। তোমাদেরকে জুম ইন করে দেখাচ্ছি আর কি। সোজা হয়েছে না? সোজা হয়নি, এখনো সোজা হয়নি। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সবাই তো আমার মতো এরকম কয়েকটা ছবি এঁকে নাও। এরকম কয়েকটা ছবি এঁকে নাও। এগুলো কি? এগুলো শক্তি স্তর। মানে এগুলো কিরকম শক্তি স্তর জানো? এই যে এরকম, এই যে গোল গোল জিনিসগুলোকে আমি ধরো অনেক জুম ইন করে দেখাচ্ছি। সো গোল জিনিসকে অল্প জায়গায় দেখালে সেটা কি মনে হয়? সরলরেখা মনে হয় না? সো এটা হচ্ছে হাইড্রোজেনের শক্তি স্তর। এবং এই যে ভেতরে, এই যে এখানে হচ্ছে নিউক্লিয়াস, এই যে এখানে নিউক্লিয়াস আছে, আর এই যে এক একটা শক্তি স্তর। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, ষষ্ঠ, সপ্তম। আমি 7টা দেখাইছি, এটা বেশিও থাকতে পারে। এই প্রতিটা হচ্ছে হাইড্রোজেনের বিভিন্ন শক্তি স্তর। সবার কি আঁকা হয়েছে? সবাই একটু ঝটপট এঁকে নাও। আমাকে রাফি বলছে, ভাই আমি তো আজকে ফার্স্ট ক্লাস করতেছি, সো এখন লাইভ না করে কি আগে অন্যগুলা করতে হবে? না, আগে অন্যগুলো অবশ্যই করবো, বাট এমন না যে এখন অন্যগুলো না করলে এটা বুঝবা না।
এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, মানে এমন না যে ওইটা করে আসতে হবে এটা করে আসতে হবে। ওকে, ঠিক আছে। সো নিউক্লিয়াস কোথায়? নিউক্লিয়াস কিন্তু এই যে মাঝে, মানে এই যে এইখানে, বুঝছো? এই হচ্ছে নিউক্লিয়াস, এগুলো সব হচ্ছে শক্তি স্তর। এখন ধরো একটা ইলেকট্রন কোনো কারণে দ্বিতীয় শক্তি স্তরে গেছিল, সে 2 নম্বর থেকে প্রথম শক্তি স্তরে নেমে ধরো নামছে। মানে একটা ইলেকট্রন ধরো 2 থেকে প্রথম শক্তি স্তরে নামলো। এখন 2-এ কেন গেছে? সে শক্তি পেয়ে গেছিল, সেই শক্তি কে দিছিল, সেই শক্তি কে দিছিল এটা আমাদের দেখার বিষয় না। নর্মালি তো হাইড্রোজেন ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকে, কিন্তু কোনো কারণে সে পরিবেশ থেকে শক্তি নিয়ে 2-এ গেছিল, ধরো গেছিল, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের ঘটনা, মানে বিহাইন্ড দ্য সিন। তো ইলেকট্রন 2 নম্বরে গেছিল ধরো, তো যাওয়ার পরে সে আবার নিচে ফেরত আসলো। নিচে ফেরত আসলে কি বিকিরণ করলো না? সো 2 থেকে 1-এ যখন যদি ইলেকট্রন আসে, তাহলে সেখানে একটা বর্ণালী পাবো। আমাকে একটু বলতে হয় যে এটা কোন বর্ণালী, শোষণ বর্ণালী না বিকিরণ বর্ণালী? আমার কোয়েশ্চেন হচ্ছে যে হাইড্রোজেন 2 থেকে 1-এ নামলো, 2 কেন গেছিল? শক্তি শোষণ করে গেছিল, ধরো শক্তি শোষণ করে গেছিল। তো সেখান থেকে সে 1-এ নামলো, তো তার মানে সেখানে একটা বর্ণালী তৈরি হবে, সেটা অবশ্যই বিকিরণ বর্ণালী তৈরি হবে, তাই না? সো 2 থেকে 1-এ নামলে একটা বর্ণালী তৈরি হয়, সেখানে একটা রং দেখা যায় বা একটা, হ্যাঁ এখানে হচ্ছে বিকিরণ বর্ণালী, গুড, বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। সো 2 থেকে 1-এ নামলে আমি একটা বর্ণালী পাই, সেই বর্ণালীকে বলা হয় একটা বিকিরণ বর্ণালী, বুঝছো? সো এই বর্ণালীটা কি হয় জানো? এই বর্ণালীটা হচ্ছে ইউভি বর্ণালী তৈরি হয়। ইউভি মানে খালি চোখে তুমি এটাকে দেখতে পাবা না। 2 থেকে 1-এ নামলে যে বর্ণালীটা তৈরি হয় সেটাকে খালি চোখে দেখা যায় না। এবং সায়েন্টিস্টরা দেখলো যে 2 থেকে 1-এ নামলেও যে বর্ণালীটা হয়, 3 থেকে 1-এ নামলেও আরেকটা বর্ণালী তৈরি হয়, সেটাও না ইউভিতে হয়। 4 থেকে 1-এ নামলে সেটাও না ইউভি হয়। 5 থেকে 1-এ নামলে সেটাও না ইউভি হয়। মানে সায়েন্টিস্টরা দেখলো বাবা যেখান থেকে নামুক না কেন, যদি 1-এ নামে, ইলেকট্রন যেখানেই যাক না কেন যদি 1-এ নামে, তাহলে সেখানে যে বর্ণালীগুলো আমি পাই সেই প্রত্যেকটা বর্ণালী ইউভি অঞ্চলে হয়। প্রত্যেকটা বর্ণালী ইউভি হয়, মানে আলট্রাভায়োলেট রে হয়, এবং সেগুলো খালি চোখে দেখা যায় না। তখন এই সবগুলোকে, মানে যেখান থেকে আসুক না কেন, যদি 1-এ আসে, সেইখানে যে বর্ণালীগুলো পাই সেই বর্ণালীগুলোকে একসঙ্গে আমরা একটা সিরিজ নাম দিছি। সেই সিরিজকে বলা হয় লাইম্যান সিরিজ। মুখস্থ রাখতে হবে কিন্তু। সো লাইম্যান মানে আসলে লাইম্যান একটা সিরিজ, একটা সিরিজে অনেকগুলো বর্ণালী থাকে। এই বর্ণালীগুলো কই থেকে আসে ডাজন্ট ম্যাটার, যদি 1 নম্বরে আসে প্রত্যেকটার বৈশিষ্ট্য কাছাকাছি হয়, সবাই ইউভি হয়, এবং সেজন্য এগুলোকে আমরা একটা সিরিজ নামে ডাকি। সেই সিরিজকে বলা হয় লাইম্যান সিরিজ। আশা করি এটুকু সবাই বুঝতে পারছে। তাহলে কি বললাম ভাইয়া? যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, সেইখানে যে সিরিজটা আমি পাই, যে বর্ণালীগুলো পাই, সেই বর্ণালীগুলোকে আমরা বলি হইতেছে লাইম্যান সিরিজ। এরপরে দেখলো যে কোনো জায়গা দিয়ে যদি 2 নম্বর শক্তি স্তরে ফেরত আসে, ধরো 3 থেকে 2 আসতে পারে, নিচ থেকে উপরে যাবে না, উপর থেকে নিচে। 3 থেকে 2 আসতে পারে, 4 থেকে 2 আসতে পারে, 5 থেকে 2 আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। তো যে কোনো জায়গা দিয়ে যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে, সেইখানে যে বর্ণালী পাওয়া যায় সেই বর্ণালীকে বলা হয়, সেই সিরিজগুলোকে বলা হয় বামার সিরিজ। এবং লাইম্যান সিরিজ হচ্ছে ইউভিতে, বামার হচ্ছে দৃশ্যমান, মানে এটা আমরা দেখতে পাই, বুঝছো? এটা দৃশ্যমান, খালি চোখে দেখা যায়। হ্যাঁ, বামার সিরিজ। যে কোনো জায়গা দিয়ে যদি তৃতীয় শক্তি স্তরে ফেরত আসে, ধরো এই যে তৃতীয় শক্তি স্তরে ফেরত আসলো, তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তাহলে সেইখানে যে আমি সিরিজটা পাই সেই সিরিজকে বলা হয় প্যাসচেন সিরিজ। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজ হচ্ছে আইআর অঞ্চলে হয়, এটাও খালি চোখে দেখা যায় না আসলে।
এরপরে যে কোনো জায়গা দিয়ে, যে কোনো জায়গা হোক, যদি হইতেছে আমাদের এই 4 এ ফেরত আসে, তাহলে সেটাকে আমরা বলি হইতেছে ব্রাকেট সিরিজ। যে কোনো জায়গা দিয়ে যদি হচ্ছে 6 ফেরত আসে, 6 তো না 5, লাইম্যান, বামার, পেয়ারসন, ব্রাকেট, এটাকে বলা হয় ফুন্ড সিরিজ। ওকে, সো ব্রাকেটটা আসলে আইআর, ফুন্ড হচ্ছে আইআর, সবই আইআর। এগুলো একটু লিখে নাও, এগুলো মনে রাখতে হবে। সো লাইম্যান, বামার, পেয়ারসন, ব্রাকেট, ফুন্ড, এগুলো সব কি বর্ণালী? সব হাইড্রোজেন বর্ণালী। তাহলে আমরা কি শিখলাম? হাইড্রোজেনের ক্ষেত্রে যে কোনো জায়গা দিয়ে যদি হচ্ছে প্রথম শক্তি স্তরে ফেরত আসে লাইম্যান সিরিজ, যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসলে বামার সিরিজ, 3 ফেরত আসলে পেয়ারসন, 4 ফেরত আসলে হতেছে ব্রাকেট, 5 ফেরত আসলে ফুন্ড। মানে এটাকে ইংলিশে বলা হয় এইরকম, পি এফ ইউ এন ডি। এটাকে কেউ ফান্ড বলে, কেউ ফুন্ড বলে, তুমি যাই বলো না কেন কোনো সমস্যা নেই। ফান্ড বা হচ্ছে ফুন্ড সবই ঠিক আছে। সবার কি লেখা হয়েছে? সো এইটুকুই আসলে হচ্ছে তোমাদের বর্ণালী নিয়ে বেসিক। এখানে অনেক ম্যাথ অনেক কিছু করা যায়, বাট বেসিক এইটুকুই। সো এটুকু এমন না যে কোনো বই খুঁজতে যেও না, বইয়ে তুমি এটা পাবা না। জাস্ট যেটুকু দেখালাম সেটুকু খাতা দেখবা, আর এই বেসিকটুকু মাঝে মধ্যে একটু মনে করার চেষ্টা করবা, বুঝছো? আর সবাইকে বলতেছি যে সবাই বন্ধুদেরকে জানাই দিও, কারণ গ্রুপে 10,000 মেম্বার হওয়ার কথা, বাট এখনো 10,000 মেম্বার হয়নি, 8,000-এর কাছাকাছি আসছে। সো গ্রুপটা একটু সবাই এনরিচ করে দিও। আমরা আজকে আগাচ্ছি না, আগামীকাল বোধহয় ক্লাস আছে। তো সবাইকে আগামী ক্লাসের দাওয়াত দিয়ে যাচ্ছি। সবাই খাতাটা রিভিশন দিবা মাঝে মধ্যে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।